1965 সাল নিউ ইয়র্ক টাইমসের একটি কলামে লেখা ছিল, পাকিস্তান খুব শীঘ্রই এমন এক উচ্চতায় পৌঁছাবে যা আগে কেবল আমেরিকা পেরেছে। বিশ্বাস হচ্ছে না তো? আজ যে পাকিস্তানকে আমরা দেউলিয়া হওয়ার পথে দেখছি, সে পাকিস্তান একসময় ছিল এশিয়ার টাইগার। 1960 সালে ভারতের জিডিপি যেখানে 3.5% ছিল, সেখানে পাকিস্তান এগোচ্ছিল 7% গতিতে। কিন্তু আজ ছবিটা পুরো উল্টো। আজ পাকিস্তান IMF এর দরজায় দরজায় ঘুরছে 23তম বারের মতো বেল আউটের জন্য। কেন একটি সম্ভাবনায় দেশ এভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়লো, যার উন্নয়ন মডেল শিখতে আসতো দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো? 1947 সালে পাকিস্তান এবং ভারত একই সাথে স্বাধীন হয়েছিল। আজ 75 বছর পরে যেখানে ভারতের সেনাবাহিনী দেশকে সুরক্ষা দিচ্ছে, সেখানে পাকিস্তানি সেনাবাহিনী দেশ শাসনে ব্যস্ত। পাকিস্তানের ইতিহাসে এ পর্যন্ত কোন সরকারই তার 5 ইয়ার টার্ম পূর্ণ করতে পারেনি। হয় সেনাবাহিনী তাদের সরিয়ে দিয়েছে, অথবা আদালত তাদের অযোগ্য বলে ঘোষণা করেছে। পাকিস্তানের এই পতনের মূলে রয়েছে তাদের সংবিধানের একটি দুর্বলতা, যাকে বলা হয় ডক্ট্রাইন অফ নেসেসিটি। সহজ ভাষায়, যদি কোনো দেশের সেনাবাহিনী কোনো সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে এবং আদালতে প্রমাণ করতে পারে যে এটি দেশের স্বার্থে ছিল, তবে আদালত সেটিকে বৈধতা দেয়। আইয়ুব খান থেকে পারভেজ মোশাররফ সকলে এই সুযোগটা নিয়েছিল। যখনই কোনো প্রধানমন্ত্রী স্বাধীনভাবে সিদ্ধান্ত নিত, তখনই তাকে সরিয়ে দেওয়া হতো। এতে সৃষ্টি হয় চরম রাজনৈতিক অস্থিরতা। ফলে বিদেশি কোনো বড় কোম্পানি পাকিস্তানে ইনভেস্ট করতে ভয় পায়, আর ইনভেস্টমেন্ট না থাকায় পাকিস্তানের অর্থনীতি একেবারে অচল হয়ে পড়ে। পাকিস্তান তার বেশিরভাগ সময়ে বিপুল অর্থ ব্যয় করেছে ভারতের সাথে পাল্লা দিতে। বাজেটের বিশাল এক অংশ সবসময় খরচ করেছে সামরিক খাতে। শিক্ষা, স্বাস্থ্য কিংবা কলকারখানায় বিনিয়োগ না করে তারা অস্ত্র কিনতে ব্যবহার করেছে বিপুল অঙ্কের টাকা। শুধু তাই নয়, 80 দশকে আফগান সোভিয়েত যুদ্ধের সময় তারা আমেরিকার প্রক্সি হিসেবে কাজ করেছিল। আমেরিকা থেকে আসা বিলিয়ন বিলিয়ন ডলার তারা দেশের অবকাঠামো তৈরিতে ব্যয় না করে কঠোরপন্থা এবং জঙ্গিবাদের পেছনে পরোক্ষভাবে ব্যয় করেছে। আজ সে কট্টরপন্থা তাদের নিজেদের দেশের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আজ বিশ্বের যে কোনো দেশ পাকিস্তানের নাম নিলেই তাদের মনে একটি ওয়ার্ডই ভাসতে থাকে, টেরোরিজম। পাকিস্তানের তৃতীয় বড় ভুল হচ্ছে তাদের বিদেশ নীতি। পাকিস্তান সবসময় অন্যের সাহায্যে চলতে চেয়েছে। ফলে আমেরিকা যখন সাহায্য বন্ধ করেছিল, তখন তারা হাত মেলালো চীনের সাথে। সিপেক প্রকল্পে চীন $60 বিলিয়ন বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু পর্দার পেছনে সত্যটা হলো ঋণের সুদের হার ছিল অত্যন্ত বেশি। আজ পাকিস্তানও শ্রীলঙ্কার মতো চীনের ঋণের ফাঁদে বন্দী। চীনা কোম্পানিগুলো পাকিস্তানে বিনিয়োগ করলেও, বিশাল বিশাল বিদ্যুৎ কেন্দ্র এবং কোম্পানি স্থাপন করলেও তার চড়া দাম দিতে হচ্ছে পাকিস্তানের সাধারণ মানুষকে। পাকিস্তানি সস্তা রাজনীতি ও ভর্তুকির কুফলগুলো আসলে দেশটিকে এক ভয়ঙ্কর চক্রে আটকে ফেলে। কারণ তখন পলিটিশিয়ানরা গভর্নেন্সের চেয়ে তাদের নিজেদেরকে ক্ষমতায় রাখতে বেশি ব্যস্ত ছিল। সরকার তখন উন্নয়নের চেয়ে জনগণকে খুশি করাতে বেশি ব্যস্ত ছিল। কি পরিমাণে ইলজিক্যাল একটি ট্যাকটিক চিন্তা করুন। 2022 সালে যখন পাকিস্তান ইতিমধ্যে ঋণের বোঝা জর্জরিত, ইমরান খান তখন বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হওয়া সত্ত্বেও প্রতি লিটার ডিজেল এবং পেট্রোলে 10 টাকা করে কমিয়ে দেয় এবং ঘোষণা দেয় যে আগামী বাজেট ঘোষণা না হওয়া পর্যন্ত বিদ্যুতের দামও অপরিবর্তিত থাকবে। এদিকে সরকারের প্রতি মাসে 10,000 কোটি রুপি লোকসান হচ্ছিল। ফলে ইমরান খান যখন ক্ষমতা হারান, তখন পরবর্তী শাহবাজ শরীফের জন্য এটি গলার কাটা হয়ে যায়। সে না পারছিল সেটি গিলতে, না পারছে সেটি ফেলতে। কিন্তু IMF এর ঋণ পাওয়ার জন্য শাহবাজ সকল ভর্তুকি বন্ধ করে দিলে তেলের দাম আকাশচুম্বী হয়ে যায় এবং মুদ্রাস্ফীতি চরম মাত্রায় পৌঁছায়। এখন প্রশ্ন হচ্ছে, পাকিস্তান কি আদৌ এই গর্ত থেকে কখনো বেরোতে পারবে? আর উত্তরটা খুবই কঠিন। এর জন্য প্রয়োজন পাকিস্তানি সেনাবাহিনীদেরকে রাজনীতি থেকে পুরোপুরি সরিয়ে নেওয়া, বড় বড় জমিদার এবং শিল্পপতিদেরকে ট্যাক্সের আওতায় আনা। কিন্তু বর্তমান রাজনৈতিক কাদা ছোড়াছড়িতে এই সম্ভাবনা খুবই ক্ষীণ। পাকিস্তান এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে একটি ছোট্ট ভুল সিদ্ধান্ত তাদেরকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।